আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা শেয়ার করব আমাদের একটা মোস্ট ইম্পোর্টেন্ট ফার্স্ট স্টেপ, যেটাতে আমরা কিভাবে একটা এক্সপোর্টেবল প্রোডাক্ট সিলেক্ট করতে পারি সেই জিনিসটা বোঝার চেষ্টা করব। সো এক্সপোর্টেবল প্রোডাক্ট সম্পর্কে আপনারা অনেকেই জানেন যে আমাদের দেশ থেকে গার্মেন্ট সবচেয়ে বেশি এক্সপোর্ট হচ্ছে এবং অলমোস্ট 80-84%। এছাড়া আরও যে টপ আইটেমগুলি জাস্ট একটা ওভারভিউ দিয়ে নিই আপনাদেরকে, তারপরে আমাদের মূল পয়েন্টটা আসি। ২ বছর আগের যদিও ডেটা, আমরা গার্মেন্ট এক্সপোর্ট করি সবচেয়ে বেশি। একটা অ্যাজাম্পশন যে 50 বিলিয়নের মধ্যে 42 বিলিয়নই হচ্ছে গার্মেন্ট। আপনাদের বুঝার সুবিধার্থে বলছি। হোম টেক্সটাইল হচ্ছে সেকেন্ড লার্জেস্ট ছিল, অ্যান্ড যেটা লেদারের সাথে আপ ডাউন হয়, এখন কমে গিয়েছে এই বছর। লেদার অ্যান্ড লেদার গুডস ওই বছর 1 বিলিয়ন ক্রস করেছিল। এগ্রিকালচার অ্যান্ড প্রসেস ফুড 1 বিলিয়ন ক্রস করেছিল। জুট অ্যান্ড জুট গুডস 1 বিলিয়ন। সো আমরা দেখতে পাচ্ছি এখানে 5টা আইটেমের আমাদের হচ্ছে 1 বিলিয়ন, যেটা আসলে খুবই আমাদের জন্য রিস্কি। একটা ইন্ডাস্ট্রির উপর আমরা ডিপেন্ডেন্ট। সো আরএমজি হচ্ছে আমাদের মেইন প্রোডাক্ট, ওয়ান অ্যান্ড অনলি প্রোডাক্ট। এছাড়া টপ 10 আইটেমের মধ্যে ফ্রোজেন লাইফ ফিশ আপনারা দেখতে পাচ্ছেন 533 মিলিয়ন, ফার্মাসিউটিক্যালস 189 মিলিয়ন, বাইসাইকেল, প্লাস্টিক, ফার্নিচার। এটা হচ্ছে 2022-23 অর্থ বছরে। সো আমি আবার একটু মূল প্রসঙ্গে ফিরে আসি। আপনারা একটা ওভারভিউ দেখলেন যে বাংলাদেশের টপ 10 প্রোডাক্টগুলি কোনটা এবং অ্যামাউন্টটা কত। আপনারা অ্যাকচুয়ালি নতুনরা যারা কাজ করতে যাবেন, আপনাদের জন্য কি করা উচিত? আপনাদের জন্য একদম যারা নতুনভাবে শুরু করতে যাচ্ছেন, আপনারা অলরেডি 43 আইটেমের ইনসেনটিভ লিস্ট দেখেছেন, যেটা বাড়বে কমবে সামনে। ওকে, সো আপনারা এক্সপোর্টের প্রোডাক্ট সিলেক্ট করার আগে একটা বেসিক জিনিস আইডিয়া দিই আপনাদেরকে। এক্সপোর্ট এমন একটা প্রোডাক্ট করতে হবে যেই প্রোডাক্টের ভলিউম অনেক বেশি, আপনি আস্তে আস্তে করতে পারবেন। যেই প্রোডাক্টের ভলিউম অনেক বেশি, এটার কারণটা হচ্ছে লোকালে আপনি অল্প পরিমাণে সেল করতে পারবেন। এক্সপোর্টে 20 কার্টুন সেল করা যেই পরিমাণ কষ্ট হবে, 200 কার্টুন, 2000 কার্টুন, 20,000 কার্টুন সেম কষ্ট, একই ডকুমেন্টেশন, একই জিনিসপত্র। সো এই জায়গায় আমাদের ভলিউম হচ্ছে মেইন প্লেয়িং রোলটা প্লে করবে, মানে ভলিউম হায়ার ভলিউম। তারপরে ধরেন 5টা প্রোডাক্ট আপনি চয়েস করলেন, এর মধ্যে কোন প্রোডাক্টটার প্রফিট মার্জিন বেশি। যেই প্রোডাক্টটার প্রফিট মার্জিন বেশি ওই প্রোডাক্টটা আপনি বাস্কেটে নিয়ে আসবেন। ধরেন আপনি এখানে ইলিশ দেখতে পাচ্ছেন, পাট দেখতে পাচ্ছেন, বিভিন্ন ফসল, তৈরি পোশাক। ধরেন পাটের হচ্ছে আপনার ভলিউম মার্জিনটা বেশি, সাজেস্ট করবো আপনি পাটে চলে আসেন। অথবা আপনি দেখতে পাচ্ছেন তৈরি পোশাকে মার্জিন বেশি, প্রফিট মার্জিন বেশি, সো আপনি তৈরি পোশাক দিয়ে শুরু করবেন। দুইটা কি ইনফরমেশন, একটা হচ্ছে হায়ার ভলিউম, একটা হচ্ছে হাইয়েস্ট মার্জিন। এই দুইটা যদি আপনাদের ঠিক থাকে, মোটামুটি আপনার আর এরর হওয়ার চান্স থাকবে না। এছাড়া এমন একটা প্রোডাক্ট যেটা কুইকলি ক্যাপাসিটি বাড়ানো যায়। ধরেন আমি একটা বিস্কিট প্রোডাক্ট নিয়ে এক্সপোর্ট শুরু করলাম একটা ফ্যাক্টরির সাথে। উনি খুব এক্সাইটেড যে ইন্ডিয়ার একটা বায়ার ওনাকে প্রায় $20,000 অ্যাডভান্স দিয়েছে এবং ওনাকে একটা ড্রাই কেক দিতে বলো। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যেটা, ধরেন 5,000 কার্টনের, যেটা বড় বড় ফ্যাক্টরিগুলি হয়তোবা 7 থেকে 10 দিনের মধ্যে করে ফেলতো, কিন্তু উনি কিন্তু 1 মাসও করতে পারেনি। আমি তো খুব একটা চাপে পড়ে গেলাম। আলটিমেটলি রিয়েল লাইফ লার্নিং থেকে বলছি। এবং পরবর্তী মাসে ওই একই বায়ার, আমরা ইন দ্য মিন টাইম শিপমেন্ট করলাম 1 মাস পরে ইন্ডিয়াতে। 1 মাস পরে বায়ারের অর্ডার ছিল 10,000 কার্টুন। আমরা দেখলাম যে এটা গ্র্যাজুয়ালি আস্তে আস্তে বাড়বে, কিন্তু ওনার তো ক্যাপাসিটি হচ্ছে 10,000 কার্টুনের। আলটিমেটলি বায়ারটা 3 মাস পরে আমরা হারিয়ে ফেলেছি। সো ক্যাপাসিটি এখানে খুব একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। ওই মোমেন্টে আপনারা যদি জানতে চান কি করা উচিত ছিল, আমাদেরকে আউটসোর্স করা উচিত ছিল, যেটা আমাদের ওই ধরনের কোম্পানি, বাংলাদেশের সব কোম্পানি সবসময় আউটসোর্স করতে চায় না। যারা আউটসোর্স করতে চায় তারাই এগিয়ে যায়। সো এক্সপোর্টেবল প্রোডাক্ট সিলেকশনের আগে আপনাকে ওই প্রোডাক্টের একদম ডিপ নলেজ ডেভেলপ করতে হবে। সো আপনাদের একটা কোয়েশ্চেন থাকবে যে কি নলেজ ডেভেলপ করব। ধরেন একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টটার সোর্স কোথায়, একদম অরিজিন কোথায় এই প্রোডাক্টটা। ধরেন সরিষার তেল, এটা ধরেন মানিকগঞ্জের সরিষার তেল অনেক ভালো একটা এক্সাম্পল। সো কোন সিজনে এটার ধরেন সিজনটা শুরু হয়, সো এই সিজনের সময় এটার রেট কম থাকবে। এটা ট্রান্সপোর্টেশন কিভাবে হবে, আমি মানিকগঞ্জ থেকে কিভাবে আমার ঢাকার ওয়্যার হাউসে নিয়ে আসবো। আবার কোন ব্যাচটা আমি কালেক্ট করব, আমি কি একদম ফার্স্ট ব্যাচ কালেক্ট করব, নাকি মাঝামাঝি নিব, নাকি একদম শেষের দিকে নিব। এই বিষয়গুলিকে বলা হয় প্রোডাক্ট নলেজ। এবং আরও ডিপ
আপনি যদি একটা গার্মেন্টের কথা বলেন A to Z, আপনি যদি একটা জুতার কথা বলেন A to Z, যেমন জুতার রিসেন্ট একটা ভিডিও দেখলাম প্রোডাকশন প্রসেসে, যেখানে 82 ডিফারেন্ট মানে ওয়েতে একটা জুতার প্রোডাক্ট প্রডিউস হচ্ছে। সো এই প্রসেসগুলি আপনাদের জানা উচিত। প্রোডাক্টের অবশ্যই অ্যাভেলেবিলিটি থাকতে হবে। এমন একটা প্রোডাক্ট নিলেন ইমাজিনের, যেটা আসলে একবার দিলেন এরপর আর পাওয়া যাচ্ছে না। প্রোডাক্টের মিনিমাম ফাইন্যান্স থাকতে হবে আপনার। আপনি যে প্রোডাক্টটা সোর্স করবেন, এক্সপোর্ট করবেন, আপনার মিনিমাম ফাইন্যান্স লাগবে। যেমন দেখেন, আমরা আলু এক্সপোর্ট করছি। আলু এক্সপোর্টে আমাদের ধরেন 15 থেকে 16 লাখ অথবা 18 লাখ পর্যন্ত আমাদের 40 ফিট কন্টেইনারে একটা ইনভেস্টমেন্ট লাগতেছে, আলু কিনা থেকে শুরু করে কন্টেইনার ভাড়া ইউই পর্যন্ত। ধরেন সেটা 15 লাখ একটা মিনিমাম। এখন এই 15 লাখ টাকা আপনার কাছে নাই, বাট আপনি গেস করে কারো থেকে শুনে অথবা আমাদের থেকে শুনেও আপনি আলু নিয়ে কাজ শুরু করলেন। বাট ওই ফাইন্যান্সটা তো আপনার লাগবে। বাট আপনি কিন্তু চাইলে 1 লাখ টাকার 2 লাখ টাকার আম এক্সপোর্ট করতে পারেন। কিন্তু 1 লাখ 2 লাখের আলু এক্সপোর্ট করা যাবে না। আলু হচ্ছে কন্টেইনারে যায়, সি শিপমেন্ট হয়। এবং অবশ্যই যেই প্রোডাক্টটা আপনি এক্সপোর্ট করবেন সেই প্রোডাক্টের ফিউচার ডিমান্ডটা আপনাকে দেখতে হবে। ফিউচার ডিমান্ড, এই প্রোডাক্টের ফিউচার ডিমান্ড আছে কিনা। ফাইনালি মোস্ট ইম্পর্টেন্ট যে পয়েন্টটা আপনাদের ডিপলি এখানে শেখা উচিত, সেটা হচ্ছে আপনার প্রোডাক্টের ইউএসপি সম্পর্কে জানা। ইউনিক সেলিং প্রপোজিশন, আই মিন আপনার এই প্রোডাক্টটা অন্য আরো 10টা কোম্পানি থেকে কোন জায়গায় আলাদা, আপনার এই প্রোডাক্টটা বায়ার কেন কিনবে। এই যে কোয়েশ্চেনটা, এটার উত্তরটা আপনাকে বের করতে হবে। প্রত্যেকটা প্রোডাক্টের একটা ইউএসপি আছে। আমার প্রোডাক্টটা অন্য সবার থেকে কোন জায়গায় আলাদা। ডেফিনেটলি আপনারা গুগল করলে এটা নিয়ে অনেক ডিটেল পাবেন এবং এটা আপনাকে অবশ্যই বের করতে হবে। অনেক ভাই আছে, আমরা আমাদের প্রোডাক্ট নিয়ে অনেক কাজ করে, কিন্তু উনি ওনার প্রোডাক্টের ইউএসপি জানে না, সো উনি সেল করতে পারেন না। আলটিমেটলি এটা ওয়ান কাইন্ড অফ সেলিং স্কিল। সো এছাড়া আমরা বাংলাদেশে যেই প্রোডাক্টগুলি খুব বেশি প্রডিউস হচ্ছে, এই ধরনের একটা প্রোডাক্ট যেমন অ্যাগ্রো বেজ অনেক প্রোডাক্ট হচ্ছে বাংলাদেশের, গভর্নমেন্ট ইনসেন্টিভ, এবং অবশ্যই ইউনিক কোনো আইটেম নিয়ে আপনারা যে কেউ কাজ করতে পারেন, ইউনিক কোনো আইটেম নিয়ে, ঠিক আছে। তো আমরা একটু সামনে আগাই। বাংলাদেশের ডেনিম হচ্ছে ওয়ার্ল্ড ফেমাস, আপনারা সবাই জানেন। বাংলাদেশের ডেনিম হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে একদম টপ। বাংলাদেশের ডেনিম সবাই পছন্দ করে। গার্মেন্ট নিয়ে তো কোনো কথাই নেই। গার্মেন্ট আমাদের হাই এন্ডের, অ্যান্ড ধরেন বাংলাদেশের সবচেয়ে বেশি ভলিউমে যাচ্ছে গার্মেন্ট। গার্মেন্টের পরে আমাদের আরেকটা প্রোডাক্ট বেশি যাচ্ছে, সেটা হচ্ছে পাট ও পাটজাত। এটা একসময় টপ ছিল, আস্তে আস্তে এটা 1 বিলিয়ন এবং এখন আরো কমে আসছে, এই বছরে আরো কমে আসছে। সো পাট হচ্ছে আমাদের একটা নিজস্ব অরিজিন প্রোডাক্ট। আমাদের সবকিছু এখানেই পাওয়া যায়, কোনো কিছু বাইরে থেকে আউটসোর্স করতে হয় না। সো এটা নিয়ে আপনারা কাজ করতে পারেন। পাটের কোন মার্কেটে যায় সেটা আপনারা জেনে তারপর ওই মার্কেটগুলিতে মার্কেট করে। বাংলাদেশে পাট হচ্ছে বিদেশিরা অনেক পছন্দ করে। লেদার হচ্ছে আরেকটা চয়েজেবল আইটেম, যেটা আমাদের এখানেই পাওয়া যায়। এখানে কমপ্লায়েন্সের ইস্যু আছে অনেক মার্কেটে, সো কমপ্লায়েন্সের জন্য আমরা হয়তো বা অনেক মার্কেটে এন্টার করতে পারি না। প্রাইসিং ইস্যু আছে, এই জিনিসগুলো নিয়ে কাজ করতে হবে আমাদেরকে। গভর্নমেন্টের একটা প্ল্যান ছিল যে 2030 পর্যন্ত প্রায় 10 বিলিয়ন পর্যন্ত লেদার এক্সপোর্ট নিয়ে যাওয়া, যেটা আপনি দেখতে পেলেন 2 বছর আগে 1 বিলিয়ন ক্রস করেছিল, এখন কিন্তু কমে গিয়েছে। ওয়ার্ল্ড মার্কেট একটা রিসেশন চলতেছে, তো সব প্রোডাক্টের সব কান্ট্রির মোটামুটি অবস্থা কম্পেয়ার টু কোভিডের পর থেকেই এই রিসেশনটা চলছে, খারাপ সময়টা চলছে। বাংলাদেশে এগ্রিকালচার প্রোডাক্ট প্রায় 140 কান্ট্রিতে যাচ্ছে এবং এটা আরও বেশি কান্ট্রিতে যাওয়ার সুযোগ আছে। আপনারা জানবেন, আপনারা জানেন যে বাংলাদেশ হচ্ছে ওয়ার্ল্ডের 3rd লার্জেস্ট ভেজিটেবল প্রডিউসার। সো আমাদের এখানে অনেক ধরনের ভেজিটেবল হয় এবং ভেজিটেবলগুলি লজিস্টিক্স যদি আমাদের আরও বেশি স্ট্রং করা হয়, আমরা আরও বেশি ভেজিটেবল এক্সপোর্ট করতে পারবো বিদেশে। আমাদের দেশে অনেক ফল যাওয়ার স্কোপ আছে এবং আপনাদেরকে আমি সাজেশন দিব আমাদের সিজনে যে আম, কাঁঠাল, আনারস, এগুলি নিয়ে আপনারা চাইলে বাঙালি অনেক বায়ার আছে, এখানে মার্কেট করতে পারেন। প্রসেস ফুডের মধ্যে বাংলাদেশে যেগুলি বাঙালি কমিউনিটি, এখানে অনেক প্রোডাক্ট যাচ্ছে, যেমন ধরেন স্পাইস, ড্রিঙ্কস, জুস, বিস্কিট, চানাচুর, পাফ রাইস, ক্যান্ডি, এগুলো হচ্ছে একদম টপ প্রোডাক্ট। বিস্কিটের ডিমান্ড ডে টু ডে বাড়তেছে। আপনারা এখানে একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দেখতে পাচ্ছেন। বাংলাদেশের মেইন প্রোডাক্টগুলি যাচ্ছে হচ্ছে ইউই, মালয়েশিয়া, ফিলিপিন্স, ইন্ডিয়া, ওমান, কুয়েত, সৌদি, ইউকে, কাতার, সোমালিয়া, যেখানে বাঙালি টেরিটরি বেশি আর আফ্রিকার মধ্যে ওই টেরিটরিটা
মাছের মধ্যে আমাদের হচ্ছে ইলিশ, তেলাপিয়া হচ্ছে অনেক বেশি পাওয়া যাচ্ছে, চিংড়ি অনেক এক্সপোর্ট হচ্ছে। সো মিঠা পানির মাছ হচ্ছে আমাদের এক্সপোর্টের একটা অপরচুনিটি আছে। প্রাইসিং এর একটা ইস্যু আছে, কোল্ড চেইন লজিস্টিক্স এর একটা ইস্যু আছে, বাট মাছের অনেক ডিমান্ড আছে। বাইসাইকেল বাংলাদেশ থেকে অনেক বেশি পরিমাণে যাচ্ছে। আমরা ইউরোপের থার্ড লার্জেস্ট প্রডিউসার। বাংলাদেশে যেমন মেঘনা, প্রাণ এরা এক্সপোর্ট করছে এবং আমাদের নিজস্ব ব্র্যান্ডে এই প্রোডাক্টগুলি এক্সপোর্ট হচ্ছে। আমরা টুপি এক্সপোর্ট করতেছি বাংলাদেশ থেকে, টুপি এক্সপোর্ট হচ্ছে। মশারি এক্সপোর্ট হচ্ছে বাংলাদেশ থেকে, পরচুলা এক্সপোর্ট হচ্ছে। গরুর নাড়ি ভুড়ি গত 2-3 বছর আগে দেখলাম যে ভালো এক্সপোর্ট হচ্ছে। এবং ফাইনালি হচ্ছে আমরা আপনারা ইন্টারেস্টিংলি দেখেন এই যে কুমিল্লার রসমালাই এক্সপোর্ট হচ্ছে। সো প্রোডাক্ট নিয়ে একটা বেসিক আইডিয়া দিলাম। প্রোডাক্ট নিয়ে আপনাদের এনি কাইন্ড অফ কোয়েশ্চেন আমাদেরকে জানাবেন, আমরা ইন ডিটেল আস্তে আস্তে আরো ডিটেল শেয়ার করব।